আসসালামু আলাইকুম। ব্যাংকটক চ্যানেলে আপনাদেরকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আগেই আমার পোস্টে বলেছিলাম যে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আপনাদের অনেকেরই আসলে প্যানেলের প্রতি অনেক বেশি আগ্রহ। যেমনটা আগে বলেছিলাম যে আপনাদের সব মিলায় 4টা স্লটে রাখবে, তার মধ্যে প্রথম স্লটটা কিন্তু ডেকেছে এবং আরও 3টা স্লট বাকি আছে, যেটা আমরা আপডেট পেয়েছি বিভিন্ন সূত্রে সেই হিসাবে। সো আপনাদের অনেকগুলো প্রশ্নের মধ্যে কমন একটা প্রশ্ন হচ্ছে যে প্যানেলে আমি আছি কিনা কিভাবে জানবো, আর হচ্ছে প্যানেলে কি কি কারণে বাদ যেতে পারি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনি কি কি কারণে প্যানেল থেকে বাদ যেতে পারেন বা বাদ যাওয়ার সম্ভাবনা আছে বলে ধরে নেওয়া যায়, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমেই বলি, প্যানেলে বাদ কি জন্য যাবেন সেইটা আলোচনা করার আগে আমি বলবো যে কি কি অবস্থায় আপনার কোন কন্ডিশনে থাকলে আপনি প্যানেল থেকে বাদ যাবেন না। প্রথম কথা হচ্ছে, যদি আপনি প্রিলি এবং রিটেন, যেহেতু সবাই পাশ করে এসেছেন, যারা ভাইবা দিয়েছেন প্রিলি রিটেন পাশ করে এসেছেন, সো আপনারা আশা করা যায় যে একটা ভালো মার্কস নিয়েই পাশ করে এসেছেন। সো যারা আসলে 30-এর উপরে প্রিলি রিটেনে মার্কস পেয়ে এসেছেন তাদের আসলে প্যানেলে থাকার একটা ভালো সম্ভাবনা আছে এবং আশা করি যতদূর ইনফরমেশন নিতে পেরেছি আপনারা সবাই প্যানেলে আছেন। সো মূলত আবার প্যানেলে থাকলেই হবে না। আসলে প্যানেলে থেকে লাভ কি? প্যানেলে আসলে সবাই আছে, অর্থাৎ যারা ভাইবা দিয়েছেন সবাই প্যানেলে আছে, বাট সবাইকে চাকরি হবে দিন শেষে? না, সবার চাকরি হবে না দিন শেষে। বিভিন্ন কারণ আছে, এর মধ্যে এতগুলো কারণ এক্সপ্লেন করা সম্ভব না। বাট ছোট করে বলি যে মনে করেন যে প্যানেলে যারা ভাইবা দিয়েছেন সবাইকেই ব্যাংক নিতে চাই, প্রথম কথা। বাট ব্যাংক আসলে এখন মনে করেন যে রাজনৈতিক অনেক প্রেক্ষাপট আছে, ম্যানেজমেন্ট চেঞ্জের একটা অনেক প্রেক্ষাপট আছে। তারপর হঠাৎ করে যদি তারা চিন্তা করে যে আমরা কোনো কারণ ছাড়াই আসলে এই প্যানেল থেকে আর নিব না, পরবর্তী আবার প্যানেলে পরীক্ষা নিয়ে আবার নিব, তাতেও কিন্তু আপনার আমার কোনো কিছু করার নাই। যেমনটা আগের ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিল তারা কিন্তু অনেকেই হচ্ছে আপনার প্রোফাইল আপডেট করেছিল, বাট পরবর্তীতে কিন্তু কোনো ডাকে নাই এবং কোনো কারণ ছাড়াই কিন্তু ওই প্যানেলের নিয়োগটা বাতিল করে দিয়েছিল। ওইখানে লেখাই থাকে যে কর্তৃপক্ষ যে কোনো ডিসিশন চাইলে যে কোনো মুহূর্তে নিতে পারে, এজন্য কাউকে মানে জবাবদিহিতা করা লাগবে না। সেটা কিন্তু আপনারা এরকম সব কিছু জেনে শুনেই সাইন করে আপনারা অ্যাপ্লাই করেছিলেন। সো চাইলে আসলে তারা যে কোনো সময় যে কোনো কারণে অথবা অকারণে তারা চাইলে আপনার প্যানেলটা বাদ দিতে পারে। এই ক্ষেত্রে তাদেরকে কারোর কাছে কোনো জবাবদিহিতা করা লাগবে না। সো প্রথম কথা হচ্ছে যে যদি নসিবে না থাকে তাহলে আপনার এমনিতেই বাদ চলে যেতে পারে। এছাড়াও ভ্যালিড অনেকগুলো কারণে আপনি প্যানেল থেকে বাদ চলে যেতে পারেন। মনে করেন যে আপনি ভাইবা দিয়েছেন, এখন আপনি ভাইবা দিয়েছেন ভাবছেন যে আপনার প্রিলি রিটেন মার্কসও ভালো, বাট ভাইবাতে এমন হয়তো কোনো একটা আচরণ করেছেন যার কারণে তাদের খারাপ লেগেছে, বা আপনাকে যে এক্সপেক্টেড ভাইবা মার্কসটা দেওয়ার কথা সেটা আপনাকে দেয়নি, তার থেকে অনেক কম দিয়েছে। যার কারণে আপনি যদি ভাইবাও দেন তো সিরিয়ালি এতই পিছনে আছেন যে আপনার প্যানেলে আসলে যেই পর্যন্ত ডাকবে সেই পর্যন্ত আপনার আসার সম্ভাবনা অনেক অনেক কম। সো এখন এটা তো ডিফাইন করে আমার পক্ষে বলা সম্ভব না যে আপনারা আসলে কেউ ভাইবাতে এই ধরনের কোনো অকারেন্স করেছেন কিনা, বা কোনো মানে বাজে বিহেভ করেছেন কিনা, বা বড় ধরনের কোনো মিস্টেক করেছেন কিনা। তো এই বিষয়গুলো আসলে আমার পক্ষে বলা সম্ভব না, এগুলো আপনারাই ভালো বলতে পারবেন। সো যদি এইরকম কোনো অকারেন্স ঘটে থাকে তো সেই ক্ষেত্রে আপনি আমাদেরকে জানাতে পারেন কমেন্টসে, যদি এরকম আমার সাথে এরকম হয়েছে তো আমার কি আসলে প্যানেলে থাকা বা না থাকার সম্ভাবনাটা কেমন। সেই ক্ষেত্রে আপনার কথা শুনে আমি হয়তো কিছুটা লজিক্যালি কিছু কথা আপনাকে বলতে পারি বা শেয়ার করতে পারি। যেমন একজন বলেছে, ভাইয়া আমি আসলে বেরোনোর সময় সালাম দেইনি। অনেকে বলেছে আমি বেরোনোর সময় নার্ভাসনেসের কারণে সালাম দিতে ভুলে গেছি। তো এই ধরনের আসলে অনেকগুলো বিষয় ঘটবে। তবে আমি বলে রাখি, এই ধরনের ছোটোখাটো বিষয়ের জন্য আপনাকে কখনোই ভাইবা থেকে বাদ দিবে না এবং ভালো স্ট্যান্ডার্ড মার্কস দিবে। তবে যেহেতু অনেকে আছে লজ্জায় বা সংকোচের কারণে কোনো কথাই বলতে পারেন না, হাত পা কাঁপতেছিল, এরকম অনেকেই আছেন। সো এদেরকে আসলে কি হবে বা এদের ক্ষেত্রে কি ডিসিশন নেবে কর্তৃপক্ষ, সেটা হচ্ছে যে আপনি নার্ভাস থাকতেই পারেন। ভাইভাতে নার্ভাস থাকাটাই খুবই স্বাভাবিক একটা ব্যাপার। সো আপনার এই নার্ভাসনেসের কারণে আপনাকে ভাইভাতে ফেল করাবে না। প্রথম প্যানেলে না থাকার প্রথম কারণ যেটা থাকবে সেটা হচ্ছে যে কোনো না কোনো কারণে আপনি যদি ভাইভাতে কোনো একটা অকারেন্স করেন বা কোনো ধরনের বিয়াদবি বা এমন কোনো কিছু যে কাজটা করেন যেটা তাদের জন্য আসলে আনএক্সপেক্টেড ছিল বাট আপনি করেছেন।
অনেকে বলেছে যে ভাইয়া আমাদের যখন ওই ভাইবা নেওয়ার আগে একটা রুমে কাগজপত্র চেক করে সেই সময় আমি প্রচুর কথাবার্তা বলছিলাম এবং আমার হচ্ছে রোল নম্বর লিখে নিয়ে গেছে, এরকম অকারেন্স হয়েছে। সো সেই ক্ষেত্রে কি আমাকে প্যানেল থেকে এক্সপেল করার সম্ভাবনা আছে কিনা? করতেই পারে, যদিও আসলে করানোটা ওনারা বুঝবে আসলে। তারপরেও আপনি আসলে কোন রেঞ্জে কথাবার্তা বলছিলেন এটা আসলে আপনি ভালো জানেন। তো এগুলো আসলে মেনটেন করা উচিত। আপনারা যেহেতু এত কয়েকটা ধাপ মেনটেন করে গিয়েছেন, বাট ওখানে যে যদি আপনারা একদমই মানে বাচ্চাদের মতো চিল্লাপিল্লা বিহেভ আচরণ করেন, তারা কিন্তু দূর থেকে লক্ষ্য করে বিষয়গুলো এবং অনেকে কিন্তু সাইলেন্ট এক্সপেল করে দেয়। এটা কিন্তু হয় এবং এটা কিন্তু সত্য। অনেকের ক্ষেত্রে কিন্তু আপনারা জানবেন না সবকিছু ঠিক আছে, বাট আপনি সাইলেন্টলি নীরবে এক্সপেল হয়ে যাবেন। এই বিষয়গুলো কিন্তু ঘটে। সো এই বিষয়গুলো অনেক ক্ষেত্রে ঘটতেই পারে। সো আপনাকে যদি এভাবে সাইলেন্টলি এক্সপেল করে তাহলে আসলে কেউ কিছু করতে পারবে না বা বলতে পারবে না। এই ক্ষেত্রে আসলে দিন শেষে আপনি নীরবেই আপনার চাপটা হবে না। এবার মূল কথা আসি যে কারা আসলে মোটামুটি একটা সেফ জোনে থেকে চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। প্রিলি এবং রিটেন রেজাল্ট মিলায় এমসিকিউতে যাদের 30+30-এর উপরে এবং এমসিকিউতে যাদের 30-এর উপরে বা 30 থেকে 32-এর উপরে শুধু এমসিকিউতে। রিটেনের ক্ষেত্রে এটা কেউ কখনোই গ্যারান্টি দিয়ে বলতে পারবে না, সো এটা বলা সম্ভব না। আর ভাইবা যারা অ্যাভারেজও দিয়েছেন বাট এমসিকিউতে যারা বেশ ভালো করেছেন তারা খুব দ্রুতই কোনো একটা ধাপে ডাক পাবেন। এবং যারা 30-এর নিচে তাদের ব্যাপারে কনসিডার হচ্ছে যে যারা 26, 28 বা 29, 30, 31, 30 এরকম বা 30-এর নিচে এমসিকিউতে পেয়েছেন, তাদের প্যানেলটা সেকেন্ড ধাপে হওয়ার সম্ভাবনা খুবই কম যদি খুবই আউটস্ট্যান্ডিং রিটেন এবং ভাইবা না দেন। সেই ক্ষেত্রে সেকেন্ড ধাপে এক্সপেকটেশনটা না রেখে থার্ড বা ফোর্থ ধাপে এক্সপেকটেশনটা রাখুন। দ্বিতীয়ত হচ্ছে যে কবে নাগাদ আসলে রেজাল্টটা এক্স্যাক্টলি কবে দিতে পারে আর কিভাবে দিবে। রেজাল্টটা আগে যেভাবে দিয়েছে ওইভাবেই ধাপে ধাপে দিবে, অর্থাৎ রংপুর থেকে শুরু হবে। আমি যতদূর আপডেট জেনেছিলাম লাস্ট, সেটা হচ্ছে যে আগামী মাস অর্থাৎ জুন মাসের 30 তারিখের লাস্টের দিকে, 30 তারিখ বলবো না, জুন মাসের লাস্টের দিকে আপনাদের রংপুরের থেকে শুরু করে সেকেন্ড স্লটটা হওয়ার সম্ভাবনা খুব বেশি ছিল। তো সেই ক্ষেত্রে আশা করা যায় যে রংপুর থেকে নতুন করে আসলে নতুন স্লটে আবারও ডাকতে শুরু করবে আপনাদের। সো এবং আপনার জুন মাসের যেমনটা বললাম যে জুন মাসের 30 বা লাস্ট উইকের দিকে সবাইকে ডাকবে। একজন প্রশ্ন করেছেন যে একসাথে কি ডাকতে পারে না বা ডাকলে কি সমস্যা? অনেক সমস্যা আছে। একসাথে ডাকলে আপনার ট্রেনিং করানোর ক্যাপাসিটি নাই, একসঙ্গে এত মানে পার্সন ম্যানেজ করার ক্যাপাসিটিও নেই। সব জোন থেকে অ্যাভারেজে প্রায় 500-র আশেপাশে ডাকবে একটা জোন থেকে। সো এইটা আসলে একবারে এত ক্যাপাসিটি নাই বা ট্রেনিংয়ের ব্যবস্থা নাই বা ম্যানেজমেন্ট এতটা ক্যাপাবল না যে সবাইকে একসাথে ডেকে নিতে পারে। আবার একসঙ্গে ডাকলে কি হবে, এর মধ্যে আপনার সাপোজ ধরেন 2000 জনকে ডাকলো, এর মধ্যে 1500 জন জয়েন দিল, 500 জন জয়েন দিল না। সেই ক্ষেত্রে তাদের এই 500 জনে কি হবে? পরে তো আবার তাদেরকে প্যানেল করতে হবে। সো তারা এইসব অনেকগুলো বিষয় কনসিডার করে আসলে ধাপে ধাপে ডাকতেছে এবং ধাপে ধাপেই ডাকতে থাকবে। আপনারা যারা মোটামুটি ভালো পরীক্ষা দিয়েছেন এবং যারা আসলে বলতেছেন যে মামা খালু চাচা ছাড়া চাকরি হয় কিনা, সেই ক্ষেত্রে আমি আলাদা করে একটা ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে ডিটেলস বলবো যে আসলে যদি ভালো পরীক্ষা দেন সেইতে নিজ যোগ্যতায় চাকরি হবে কিনা, বা যদি ভালো পরীক্ষা দিলে কি নিজ যোগ্যতায় চাকরি হয় কিনা, এরকম এক্সাম্পল আছে কিনা। এরকম এক্সাম্পল আমি আপনাদের সামনে আমার মানে 7 কুলে আপনার গ্রামীণ ব্যাংকে কেউ ছিল না, আমি একদমই আমার মতো করে আমি আপনার অফিসারে পরীক্ষা দিয়েছিলাম 2023 সালে। 2024 সালে আমার চাকরি হয়েছিল এবং কোনো ধরনের তদবির সুপারিশ ছাড়াই আমাকে ফোন করে বাসায় অ্যাপয়েন্টমেন্ট লেটার পাঠিয়ে দিয়েছিল এবং আরও আমি জয়েন করেছিলাম না বলে আমাকে একাধিকবার ফোন দেওয়া হয়েছিল, বাট আমার সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার এখনও আমার কাছে আছে। তো মামা খালু ছাড়া যে চাকরি হয় সেটা আমি আপনাদের সামনে জ্বলন্ত প্রমাণ। যদি আপনাদের যোগ্যতা থাকে হ্যাঁ তাহলে চাকরি হবে। আর 2-1 হাতে গোনা এরকম হয় এক্সেপশনাল, এটা প্রত্যেকটা ক্ষেত্রেই হয়। গভর্নমেন্ট ব্যাংকেও আগে হয়েছে, এখনও জানি না ব্যাপারটা, বাট প্রাইভেটগুলোতে এরকম হয়, 2-1 সুপারিশে যায়। সো এগুলো পাবলিক করে লাভ নাই, এটা মানে ওপেন সিক্রেট, এটা এক ধরনের। সো আপনার যদি যোগ্যতা থাকে ইনশাল্লাহ চাকরি হবে।
প্যানেলের বিষয়ে যেটা আপডেট দিলাম যে প্যানেল আপনারা সবাই আছেন, বাট যাদের মোটামুটি এমসিকিউ 30-এর উপরে এবং বাকি পার্টগুলো ভালো হয়েছে তাদের মোটামুটি সেকেন্ড থার্ড স্লটে ডাক পাবেন, এবং যাদের হচ্ছে আপনার 30-এর নিচে তারা আসলে সেকেন্ড স্লটে আশা না করাটাই ভালো। বাট যদি খুবই আউটস্ট্যান্ডিং রিটেন এবং ভাইবা দিয়ে থাকেন সেক্ষেত্রে এক্সেপশনাল হতেই পারে দু একজন। বাট মোটা দাগে আমি অ্যাভারেজে যেটা বললাম, রেয়ার কোনো কিছুকে এক্সাম্পল হিসাবে দাঁড় করানো যাবে না। দু একজন ব্যতিক্রম থাকতে পারে যারা 25-27 পেয়েও প্রিলি রিটেন এবং ভাইবা ভালো দিয়ে আপনার ফার্স্ট মেরিটেও যে জব পেয়েছে, দু একজন এরকমও আছে, আবার সেকেন্ড মেরিটেও মানে জব পাবে এরকমও খুবই ভালো সম্ভাবনা আছে। সো সেই ক্ষেত্রে এটা এক্সাম্পল হিসাবে দাঁড় করানো যাবে না। এক্সাম্পল হচ্ছে যে যারা 30-এর উপরে এমসিকিউতে পেয়েছেন, এক্ষেত্রে যদি 34, 32, 33, 34 বা 35 থাকে সেই ক্ষেত্রে তাদের সম্ভাবনা অনেক অনেক বেশি। পরবর্তীতে আমি থার্ড এবং ফোর্থ স্লট সম্পর্কে বিস্তারিত জানাবো। সে পর্যন্ত আপনারা অনেক ভালো থাকুন আর সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।